আরও 5 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। স্বজনদের উল্লাস। যুদ্ধবিরতির মাঝেও চলছে গাজাবাসীকে হত্যা। এর শেষ হবে কি? ইরাক আগ্রাসনে লাখো মানুষ হত্যার মূল হোতা সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন। কতটা বিতর্কিত ছিলেন তিনি? ঘরের কাজের চিন্তা শেষ হতে চলেছে। খাবার তৈরি থেকে ধোয়া মোছা সব করবে রোবট, করবে জটিল অস্ত্রোপচারও। এই শিল্পে কি বিপ্লব শুরু? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে 5 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার সন্ধ্যায় মুক্তিপ্রাপ্তদের আল আকসা হাসপাতালে নেওয়া হয় চিকিৎসা পরীক্ষার জন্য। সেখানে মুক্তিপ্রাপ্তদের দেখতে জড়ো হন স্বজনেরা। এদিকে যুদ্ধবিরতির মাঝেও গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে ফিলিস্তিনিদের হত্যা করে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, ইসরায়েলি কারাগারে হাজারো ফিলিস্তিনি বিচার ছাড়াই আটক রয়েছেন। এর মধ্যে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে আরও 45 ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে নেতানিয়াহু প্রশাসন। এ নিয়ে যুদ্ধবিরতির আওতায় 270 জন ফিলিস্তিনি বন্দীর মরদেহ হস্তান্তর করা হলো। এসব মরদেহের মধ্যে পর্যন্ত 78 জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। নতুন করে দক্ষিণ গাজার রাফা শহরে গুলি করে 3 ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়নবাদী গোষ্ঠী। আটকে রেখেছে ভূখণ্ডটির ত্রাণ সরবরাহ। এতে দুর্বিষহ দিন যাপন করছেন লাখো ফিলিস্তিনি। যুদ্ধবিরতির মাঝেও এমন হত্যাযজ্ঞ অব্যাহত থাকায় গাজায় গণহত্যা আসলে কি কবে থামবে তা নিয়ে আবারও শঙ্কা দেখা দিয়েছে বলে মত বিশ্লেষকদের। মারা গেছেন ইরাক আগ্রাসনের মূল হোতা সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি। তার বয়স হয়েছিল 84 বছর। গণবিধ্বংসী অস্ত্র আছে এই অজুহাতে 2003 সালে ইরাকে হামলা চালিয়ে কয়েক লাখ বেসামরিক নাগরিককে হত্যা করেছিল ইঙ্গো মার্কিন বাহিনী। ডিক চেনির পরিবার থেকে জানানো হয়েছে, নিউমোনিয়া ও হৃদরোগের জটিলতায় সোমবার রাতে ডিক চেনির মৃত্যু হয়েছে। 2001 সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর 2003 সালে ইরাক থেকে শুরু হওয়া বিশ্বব্যাপী সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে মার্কিন আগ্রাসনের অন্যতম কুশীলব ছিলেন তিনি। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসনামলে ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। 1970 সালে প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের শাসনামলে ছিলেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ। যদিও ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার সমালোচনায় সরব ভূমিকা রেখেছেন এই রিপাবলিকান নেতা। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে দাঁড়ানো ডেমোক্রেট নেত্রী কমলা হ্যারিসকে সমর্থন দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন রিপাবলিকান নেতা ডিক চেনি। কমলার নির্বাচনী প্রচারে নিজের মেয়ে লিজ চেনিকে পাঠিয়ে ট্রাম্পকে সমর্থন না দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে আফগানিস্তানের ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে আমেরিকা, এমন চাঞ্চল্যকর দাবি করেছে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম। শুধু তাই নয়, আফগানিস্তানে হামলা চালাতে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকারকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন পাক সেনাপ্রধান আসিম মুনির। প্রশ্ন উঠেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে পাক সেনাপ্রধানের সুসম্পর্কের কারণেই কি পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করছে আমেরিকা? পাক সরকার কেন চুপ? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ধোঁয়া এখনো কাটেনি। বন্দুক থেমে গেলেও শুরু হয়েছে নতুন যুদ্ধ। এবার সেটি কূটনৈতিক আর নিয়ন্ত্রণের। প্রশ্ন উঠেছে, আফগানে হামলার সিদ্ধান্ত আসলে কে দিচ্ছে, পাকিস্তান সরকার নাকি সেনাবাহিনী? আফগান কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে চমকপ্রদ ইঙ্গিত দেখা গেছে। আসিম মুনির নেতৃত্বাধীন পাকিস্তান সেনাবাহিনী প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকারকে পাশ কাটিয়ে নিজের মতো করে আফগানদের চোখ রাঙাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি কেবল আফগান সীমান্তে নয়, বরং পাকিস্তানের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যকেও নাড়িয়ে দিয়েছে। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে আফগানিস্তানে ড্রোন হামলা চালাচ্ছে। কিন্তু ইসলামাবাদ তাতে নীরব ভূমিকা রয়েছে, কারণ ওয়াশিংটনের বিরুদ্ধে মুখ খোলার সাহস করতে পারেনি শরীফ সরকার। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পাক সেনা প্রধান আসিফ মুনিরের সুসম্পর্ক এর পেছনে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। গেল সেপ্টেম্বরে ট্রাম্পের সাথে আসিফ মুনিরের বৈঠক হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে আফগানিস্তানে ড্রোন হামলা চালানোর দাবি করা ইন্ডিয়ান টুডের খবরের এখনো কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি।
প্রশ্ন উঠেছে, এই নীরবতা কি কূটনৈতিক শিষ্টাচার নাকি সেনাবাহিনীর সঙ্গে সরকারের ক্ষমতার দ্বন্দ্বের ফল? বিশ্লেষকদের মতে যতদিন তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপি হামলা বন্ধ না করছে ততদিন সীমান্তে রক্তপাত থামবে না। আর যদি সেনাবাহিনী নিজের মতো করে হামলার সিদ্ধান্ত নেয় তাহলে আলোচনার টেবিল কখনোই ফল দেবে না। শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায়, পাকিস্তান যুদ্ধে কে লড়ছে আর কার স্বার্থে, সরকারের নাকি সেনাবাহিনীর? এর পেছনে ছায়া কি মার্কিন কৌশলের? বিশ্লেষকদের মতে সময়ের সঙ্গে সঙ্গে একটি বিষয় স্পষ্ট হচ্ছে, আফগান সীমান্তে যত না গুলি চলছে তার চেয়েও বড় যুদ্ধ চলছে ইসলামাবাদের ভেতরেই, ক্ষমতা আর প্রভাবের। মোরশেদ আলম, বাংলা ভিশন। রাশিয়া, চীন ও পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান 60 মিনিটস এ দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, রাশিয়া, চীন পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালেও আমেরিকা এমন কোনো পদক্ষেপ নেয়নি। মার্কিন প্রেসিডেন্টের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার জন্য পেন্টাগনকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 3 দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণায় বেড়েছে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা। এমন পরিস্থিতির মধ্যেই পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে একাধিক দেশের দিকে অভিযোগের আঙুল তুললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, কিন্তু দেশগুলো এসব নিয়ে কোনো কথা বলে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই নিজের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করতে হবে। সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান 60 মিনিটসে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি। ট্রাম্প জোর দিয়ে বলেন, উত্তর কোরিয়া পরীক্ষা চালাচ্ছে, পাকিস্তানও করছে, কিন্তু তারা আপনাকে কিছু জানায় না। তারা ভূগর্ভে পরীক্ষা চালায়, যেখানে কেউ ঠিকভাবে বুঝতেও পারছে না কি হচ্ছে, শুধু সামান্য কম্পন টের পাওয়া যায়। রাশিয়া পরীক্ষা করছে, চীনও করছে, তারা পরীক্ষা চালায়, আমরা চালাই না, এখন আমাদেরও চালাতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে চীন। 3 নভেম্বর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, বেইজিং সবসময় শান্তিপূর্ণ উন্নয়নের প্রতি অনুগত এবং প্রথমে ব্যবহার না করার পরমাণু নীতি অনুসরণ করে। মাও জোর দিয়ে বলেন, চীনের পারমাণবিক কৌশল কঠোরভাবে প্রতিরক্ষামূলক এবং দেশটি সমস্ত পারমাণবিক পরীক্ষা স্থগিত করার প্রতিশ্রুতি পালন করেছে। সাম্প্রতিক এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরকে অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দেন, আর ওই নির্দেশ ঘিরে ব্যাপক বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ঘরের কাজের জন্য এখন আর দুশ্চিন্তা করতে হবে না। খাবার তৈরি থেকে ধোয়া মোছা, জামা আয়রন সবকিছুই এখন করে দেবে রোবট। শুধু তাই নয়, জটিল সব অপারেশনও করছে রোবট। চীনে রোবটিক্স শিল্পে এমন অগ্রগতি ঘটেছে যা বদলে দিচ্ছে শিল্প থেকে চিকিৎসা প্রতিটি ক্ষেত্রের চেহারা। প্রযুক্তির জগতে রোবটের এই নীরব বিপ্লব নিয়ে মোরশেদ আলমের আরেকটি ডেস্ক রিপোর্ট। কখনো কল্পনা করেছেন একদিন রোবটই হবে আপনার সহকর্মী, বাড়ির সাহায্যকারী, এমনকি চিকিৎসকের সহযোগী? কল্পনা নয়, রোবট এখন বাস্তবে জামা আয়রন করছে, টিভি সোফা মুছে, ঘরের সবকিছু গোছাচ্ছে, এমনকি ওয়াশরুমও পরিষ্কার করে দিচ্ছে রোবট। খাবার তৈরি থেকে ধোয়া মোছা, চিকিৎসা থেকে শিল্প কারখানা, ওয়েল্ডিং, পেইন্টিং, এমনকি সার্জারি, সব জায়গাতেই রোবট এখন বুদ্ধিমত্তার নতুন উদাহরণ, যা দেখে অনেকেই বলছেন এ যেন রোবটের ঘর জামাই যুগ। প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে চীনের রোবোটিক্স শিল্পে চলছে এক নীরব বিপ্লব। চীনের মেশিনারি ইন্ডাস্ট্রি ফেডারেশনের তথ্য বলছে, চলতি বছরের প্রথম 3 প্রান্তিকে রোবট শিল্পে রাজস্ব বেড়েছে 29.5%। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত উৎপাদিত হয়েছে 13.5 মিলিয়ন সার্ভিস রোবট। পাশাপাশি 5,95,000 শিল্প রোবট স্থাপন করা হয়েছে, যা গত বছরের পুরো সময়ের চেয়ে বেশি।
কিন্তু সংখ্যায় শিল্পের শেষ নয়। রোবট এখন শুধু কাজ করছে না, ভাবতেও পারছে। উন্নত হয়েছে ভারী শুল্ক পেলোড, ওয়েল্ডিং, পেইন্টিং ও নমনীয়তার ক্ষেত্রে কর্মদক্ষতায়। নিজস্ব ব্র্যান্ডের অধীনে চীন এখন তৈরি করছে উন্নত মানের শিল্প রোবট, যা আগে ছিল আমদানি নির্ভর। শুধু শিল্পই নয়, শিক্ষা, চিকিৎসা, বিতরণ ও বিনোদনেও দ্রুত ছড়িয়ে পড়েছে পরিষেবা রোবোটিক্স। অস্ত্র পাচারের রোবট থেকে শুরু করে হোটেল সার্ভিস রোবট, সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার গভীর সংহতকরণ তৈরি করেছে নতুন দিগন্ত। রোবট হয়তো মানুষকে প্রতিস্থাপন করছে না, বরং তৈরি করছে মানুষের জন্যই এক বুদ্ধিমান ভবিষ্যৎ। বিশ্ব রোবোটিক্স প্রতিযোগিতায় চীনের অবস্থান এখন শুধু সংখ্যায় নয়, গুণগত উৎকর্ষাতেও শীর্ষে পৌঁছানোর পথে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইউরোপ আসার পর জীবন কি খুব সুখের? যারা বিদেশে যেতে চান তারা আধুনিক দাসত্ব আর মানব পাচারের চক্রে কিভাবে পড়ে? রোমানিয়া ও জার্মানিতে পড়তে আসা শিক্ষার্থীরা কেমন আছেন? এখানে তাদের ভবিষ্যৎ কেমন? ইউরোপের দেশগুলোতে দক্ষ জনশক্তির চাহিদা কেমন? এসব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন বাংলা ভিশনে। দেশ পেরিয়ে, একটি বাংলা ভিশন ও ডয়চে ভেলে যৌথ প্রযোজনা। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। ওপেন এআই এবার এমন এক চুক্তি করেছে যা পুরো টেক দুনিয়ায় ঝড় তুলেছে। $38 বিলিয়ন এই মহা চুক্তিতে হাত মিলিয়েছে ওপেন এআই এর অ্যামাজন ওয়েব সার্ভিসেস। ওপেন এআই বলছে তাদের লক্ষ্য এখন $1.4 ট্রিলিয়ন বিনিয়োগ করে গড়ে তোলা বিশ্বের সবচেয়ে শক্তিশালী এআই অবকাঠামো। কিন্তু প্রশ্ন একটাই, এই অদম্য দৌড় শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে আমাদের? বিস্তারিত শাহরিয়া আমান সানির ডেস্ক রিপোর্টে। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে এবার নতুন মাইলফলক তৈরি করল ওপেন এআই। সম্প্রতি প্রতিষ্ঠানটি অ্যামাজন ওয়েব সার্ভিসেসের সঙ্গে $38 বিলিয়ন বিশাল এক চুক্তি সই করেছে। এই চুক্তির ফলে ওপেন এআই এখন ব্যবহার করতে পারবে অ্যামাজনের বিশাল ডেটা সেন্টার এবং সেখানে থাকা শক্তিশালী এনভিডিয়া চিপগুলো, যেগুলো চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম চালানোর মূল শক্তি হিসেবে কাজ করবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওপেন এআই প্রথমবারের মতো কোনো বড় ক্লাউড পার্টনারশিপে যাচ্ছে, যা তাদের সাম্প্রতিক সংগঠনগত পুনর্গঠনের পর সবচেয়ে বড় পদক্ষেপ। চুক্তি অনুযায়ী ওপেন এআই আগামী 7 বছরে অ্যামাজন থেকে বিশাল পরিমাণ কম্পিউটিং শক্তি কিনবে, যার মধ্যে থাকবে শত শত এনভিডিয়া গ্রাফিক্স প্রসেসর, যেগুলো ব্যবহার করা হবে চ্যাটজিপিটি ও পরবর্তী প্রজন্মের উন্নত এআই মডেল প্রশিক্ষণে। ওপেন এআই এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানিয়েছেন, তাদের লক্ষ্য $1.4 ট্রিলিয়ন বিনিয়োগ করে 30 গিগাওয়াট কম্পিউটিং রিসোর্স তৈরি করা, যা প্রায় 25 মিলিয়ন মার্কিন ঘরবাড়ি চালানোর সমান বিদ্যুৎ শক্তি। অ্যামাজন বলেছে 2026 সালের মধ্যেই সব পরিকল্পিত ক্ষমতা চালু হবে এবং 2027 সালের পর আরও সম্প্রসারণের সুযোগ রাখা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে অ্যামাজন তার ডেটা সেন্টারে যুক্ত করবে এনভিডিয়া এর GB200 ও GB300 এআই অ্যাক্সেলারেটর চিপ, যেগুলো চ্যাটজিপিটি এর প্রতিক্রিয়া তৈরি ও নতুন মডেল ট্রেনিংয়ে ব্যবহৃত হবে। তবে বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, ওপেন এআই এর বার্ষিক আয় যেখানে মাত্র $13 বিলিয়ন, সেখানে কিভাবে তারা $1.4 ট্রিলিয়ন অবকাঠামো বিনিয়োগ করবে? অন্যদিকে এই খবরের পরেই অ্যামাজনের শেয়ার ছুঁয়েছে অল টাইম হাই। মাত্র একদিনে কোম্পানির মার্কেট ভ্যালু বেড়েছে $140 বিলিয়ন, আর শেয়ারের দাম বেড়েছে প্রায় 5%। ওপেন এআই, অ্যামাজন, মাইক্রোসফট, ওরাকল সবাই এখন একে অপরের প্রতিযোগী, আবার একই সাথে কাজও করছে ভবিষ্যতের এআই ইকোসিস্টেম গড়ে তুলতে। তবে প্রশ্ন একটাই, এই বিশাল ব্যয় শেষ পর্যন্ত টিকবে তো, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার এই দৌড়ই একদিন নতুন এক অর্থনৈতিক ঝুঁকি তৈরি করবে? শাহরিয়া আমান সানি, বাংলা ভিশন।
উত্তর কোরিয়ার সাবেক আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান ও কিম পরিবারের ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ং নাম মারা গেছেন। সোমবার ক্যান্সারজনিত জটিলতায় একাধিক অঙ্গবিকল হয়ে তার মৃত্যু হয়। ৯৭ বছর বয়সী এই রাজনীতিক উত্তর কোরিয়ার ইতিহাসে অসাধারণ অবদান রেখেছেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মঙ্গলবার সকালে কিম ইয়ং নামের মরদেহে শ্রদ্ধা জানান এবং শোক প্রকাশ করেন। তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার। দীর্ঘ ২ দশকেরও বেশি সময় ধরে উত্তর কোরিয়ার পার্লামেন্টের নেতৃত্বে থাকা কিম ইয়ং নাম জোরালো কণ্ঠে প্রচারণামূলক ভাষণ দেওয়ার জন্য পরিচিত ছিলেন। ১৯৯৮ থেকে ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত তিনি উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির সভাপতি করেছেন। এই পদটি দেশটির আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধানের মর্যাদা সম্পন্ন, যে কারণে ১৯৪৮ সালে রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে কিম পরিবার প্রকৃত ক্ষমতা ধরে রেখেছে। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ। জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইউরোপ আসার পর জীবন কি খুব সুখের? যারা বিদেশে যেতে চান তারা আধুনিক দাসত্ব আর মানব পাচারের চক্রে কিভাবে পড়ে? রোমানিয়া ও জার্মানিতে পড়তে আসা শিক্ষার্থীরা কেমন আছেন? এখানে তাদের ভবিষ্যৎ কেমন? ইউরোপের দেশগুলোতে দক্ষ জনশক্তির চাহিদা কেমন? এসব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন বাংলা ভিশনে। দেশ পেরিয়ে, একটি বাংলা ভিশন ও ডয়চে ভেলে যৌথ প্রযোজনা।